সংবাদ দুপুরের বিরতিহীন এই আয়োজনে স্বাগত আপনাদের সবাইকে। সাথে আছে জাহিদুল বাশার এবং আমি তানজিয়া জ্যোতি। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ভারত থেকে এসেছে উপহারে 20 লাখ ডোজ করোনা টিকা, বাংলাদেশকে হস্তান্তর রাখা হবে ইপিআই সংরক্ষণাগারে। পিকে হালদারের সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে গ্রেপ্তার, অর্থ আত্মসাতের সঙ্গে সম্পৃক্ততার পাওয়ার দাবি দুদকের। অনলাইনে ক্লাস শুরু হলেও নবম শ্রেণীর শিক্ষার্থীরা পায়নি সব বই, আগামী সপ্তাহের মধ্যেই পাবে সবাই, বলছে কর্তৃপক্ষ। কাল থেকে আরও কমতে পারে তাপমাত্রা, ঢাকার তাপমাত্রা নামতে পারে 10 ডিগ্রির নিচে, উত্তরে শৈত্যপ্রবাহের আশঙ্কা। এবং প্রথম কার্যদিবসে পুনর্নির্বাহী আদেশে সই বাইডেনের, যুক্তরাষ্ট্র ফিরছে প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। শুনছিলেন শিরোনামগুলো, এবার যাব বিস্তারিত সংবাদে। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে ভারতের দেয়া উপহার 20 লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। দুপুর 1:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এসব টিকা হস্তান্তর করেন। এর আগে বেলা 11:20 দিকে ভারতের মুম্বাই থেকে বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। পরে 167 বাক্সে পাঠানো 20 লাখ টিকা ইপিআই এর সংরক্ষণাগারে নেওয়া হয়। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম দফায় 60 লাখ মানুষ পাবেন টিকা। 25 বিশিষ্ট ব্যক্তিকে টিকা দেয়া হবে 26 বা 27 জানুয়ারি। পরদিন ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, কুর্মিটোলা ও কুয়েত মৈত্রীতে সাধারণ মানুষকে পরীক্ষামূলকভাবে দেয়া হবে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা পর্যবেক্ষণ করা হবে 7 দিন। প্রাথমিক পর্যায়ের ফল দেখে 8 ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে শুরু হবে টিকা প্রয়োগ। এ বিষয়ে আরো জানাতে ইপিআই এর সংরক্ষণাগারের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। হাসান মিসবাহ, আপনি এর আগের লাইভে বলছিলেন যে ইপিআই এর স্টোরেজে 20 লাখ ভ্যাকসিন একসাথে রাখা সম্ভব। এ বিষয়ে আরো কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। এই নেওয়া হয়েছে আর সামান্য প্রতি কার্টুন হয়তো বাকি আছে, আমরা সেটি আপনাদের দেখাবো। এটি হচ্ছে তেজগাঁওয়ের যে জেলা ইপিআই স্টোর, সেটি এখানে দুটি ভ্যাকসিন যে ট্রাক আছে সেখান থেকে প্রায় 167 কার্টুন ইতিমধ্যে আনলোড করা হয়ে গেছে। অর্থাৎ দুইটি ট্রাক মিলিয়ে মোট কার্টুনের সংখ্যা ছিল 167, একটি ট্রাকে ছিল 107 এবং বাকি আরেকটি করে ভায়াল আছে। একটি ভায়াল দিয়ে 10 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব, অর্থাৎ 20 লাখ ডোজ ভ্যাকসিন ইতিমধ্যে তেজগাঁওয়ের এই ইপিআই স্টোরে নেওয়া হয়েছে এবং এখানে আরো যে পরিমাণ সংরক্ষণের ব্যবস্থা আছে তাতে আরো অনেক ভ্যাকসিন এখানে রাখা সম্ভব। মূলত স্বাস্থ্য অধিদপ্তরে যে ঢাকা জেলার যতগুলো ভ্যাকসিন লাগে ঢাকার জন্য, সেই ঢাকার 2 কোটি মানুষের ভ্যাকসিনের সংরক্ষণাগার এটি, এখানে সেই সক্ষমতা আছে। শুধু 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনই নয়, বরং এই সংরক্ষণাগারে আইস লাইনের ফ্রিজ যেটিকে বলা হয়, সেই বিশেষ ধরনের ফ্রিজ এখানে রাখা হয়েছে এবং পাশাপাশি ফাইজারের ভ্যাকসিনের জন্য যে -70 ডিগ্রি তাপমাত্রার সংরক্ষণ ব্যবস্থা সেটিও এই সংরক্ষণাগারে গড়ে তোলা হচ্ছে। সব মিলিয়ে আসলে এখন ভ্যাকসিন গুলো প্রয়োগের আগ পর্যন্ত এই ইপিআই স্টোরে এটি রাখা হবে। এরপর এখান থেকে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী ধীরে ধীরে
সারা দেশে এগুলো বন্টন করা হবে, তার আগ পর্যন্ত এখানে রাখা হবে। এবং ভ্যাকসিন যেহেতু এখন বাংলাদেশের হাতে এসে পৌঁছে যাচ্ছে, সুতরাং বাংলাদেশে এখন বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। অর্থাৎ মূল যে প্রোগ্রামটি উদ্বোধন অনুষ্ঠান কুর্মিটোলা হাসপাতালে, সেটি 25, 26 অথবা 27 অর্থাৎ একটি নির্দিষ্ট দিনে আসলে হয়তো ঘোষণা চলে আসবে যে কবে এই উদ্বোধনী অনুষ্ঠানটি হচ্ছে, এবং ড্রাই রানের জন্য যে তারিখ ঘোষণা করা হয়েছে সেটি ঠিক থাকছে কিনা, কিংবা 8 ফেব্রুয়ারি সারা দেশে যে কর্মসূচি হওয়ার কথা করোনার, সেটি আসলে ঠিক থাকছে কিনা সার্বিকভাবে। মিসবাহ, এই ভ্যাকসিনগুলোর কার্যকারিতা নিয়ে কোনো তথ্য সংগ্রহ করা গেছে কিনা? ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এই অন্যান্য যে ভ্যাকসিনগুলো আছে ফাইজার কিংবা মডার্না, তার থেকে বরং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার খবর খুব কমই জানা গেছে, বরং অন্য ভ্যাকসিনের থেকে এটির মূল্য কম, সংরক্ষণ ব্যবস্থা সহজ এবং কার্যকরিতার দিক থেকেও এটি ভালো। এটি আজকে নতুন একটা আপডেট পাওয়া গেছে যে এটি যদি 3 মাস পর দেওয়া হয় সেক্ষেত্রে এটি সব থেকে বেশি কার্যকরী। সুতরাং এটি বাংলাদেশের জন্য একটি প্লাস পয়েন্ট যে প্রথম ডোজ নেওয়ার পরে 3 মাস সময় পাওয়া যাচ্ছে। সুতরাং এর মধ্যে আরও বাকি জনগোষ্ঠীর জন্য, জনসংখ্যার জন্য ভ্যাকসিন ম্যানেজ করা, সেটি হয়তো বাংলাদেশের জন্য একটু সময় পেলে বাংলাদেশের জন্য সেটি অবশ্যই একটি সুবিধাজনক বিষয় হবে। তবে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া, যেখানে যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর জানা যায়নি। আর এই ভ্যাকসিনটি তৈরি হয়েছে 6 ডিসেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউটে, এবং এটির মেয়াদ আছে এই জুন মাসের 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ এর মধ্যে এই ভ্যাকসিনটি প্রয়োগ করতে হবে। ইপিআই এর সংরক্ষণাগার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসান মিসবাহ। 3,500 কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ থাকা পলাতক পিকে হালদারের সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেপ্তার করেছে দুদক। দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে তাদের ডাকা হয় সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে। জিজ্ঞাসাবাদ শেষে পিকে হালদারের অর্থ আত্মসাতের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ মেলে সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধার। এরপরই তাদের গ্রেপ্তার দেখায় দুদক। এর আগে পিকে হালদারের সহযোগী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করা হয়। গত 5 জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ শতপ্রণোদিত পিকে হালদারের মা লীলাবতী হালদার সহ 25 জনের বিদেশ যাত্রায় যে নিষেধাজ্ঞা দেয়, আজ তা স্থগিত চেয়ে আপিল করা হয়। অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, অথচ এখনো সব বই দেয়া হয়নি। ঢাকার বেশিরভাগ স্কুলে নবম শ্রেণীর সব বই পায়নি শিক্ষার্থীরা। রাজধানীর বাইরে মাধ্যমিকের 2-1টি করে বই দেয়া বাকি রয়েছে। কর্তৃপক্ষ বলছে যে আগামী সপ্তাহের মধ্যে সবাই পেয়ে যাবে বই। করোনা সতর্কতায় এবার বই উৎসব হয়নি, তবে বছরের প্রথম দিন থেকে বিনামূল্যের বই দেয়া হয় শিক্ষার্থীদের, কিন্তু সব বই এখনও দিতে পারেনি স্কুল। রাজধানীর বেশিরভাগ স্কুলেই নবম শ্রেণীর বই দেয়া হয়নি, ফলে অনলাইন ক্লাস শুরু হলেও লেখাপড়া শুরু করতে পারেনি শিক্ষার্থীরা। অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা এখনো নতুন বছরের বই পায়নি, যার কারণে শিক্ষার্থীরা অনলাইন ক্লাস নিয়ে বিপাকে পড়েছে। ঢাকার বাইরে পরিস্থিতি আরও খারাপ। রাজশাহীতে বেশিরভাগ স্কুলে অষ্টম ও নবম শ্রেণীর বই পৌঁছায়নি। মাধ্যমিকের অন্য ক্লাসেও সব বই দেয়া হয়নি। 8-এর ইংরেজি বইটা আমরা পাচ্ছি না, গণিত বইটা 6-এর বইটা পাই নাই। সংস্থা দপ্তরে যোগাযোগ করেছি, তারা বলছে যে আসলে সিটিভি থেকে তাদের সরবরাহ করা হয় নাই। সংশ্লিষ্টরা বলছেন এবার দরপত্র দেয়া হয়েছে দেরিতে। কাগজের দাম নিয়েও ছিল টানাপোড়েন, যে কারণে বই ছাপাতে দেরি হয়েছে, যার ফলে তৈরি হয়েছে সংকট। আমরা শঙ্কিত যারা কার্যাদেশে যাদের সক্ষমতার অতিরিক্ত কাজ পেয়েছে ওরা ফেব্রুয়ারি পর্যন্ত বই দিতে সময় লাগবে। এনসিটিভি তার দূরদর্শিতার সাথে সবাই উপযোগী সিদ্ধান্ত নিতে পারেন নাই বলে এই সংকট তৈরি হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে দেশের সব স্কুলে সব বই পৌঁছে যাবে বলে জানিয়েছে এনসিটিভি। বিভিন্ন শ্রেণীতে কিছু কিছু বই 2টা 3টা একটা করে বই বাকি ছিল, সেগুলো আমরা পাঠিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই যে আমাদের যে শর্ট বইগুলো চলে সেই শর্ট বইগুলো সকল জায়গায় পৌঁছে যাবে। এবছরের জন্য 34 কোটির বেশি বই ছাপিয়েছে এনসিটিভি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আগামীকাল শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা আরও কমতে পারে। এ সময় দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থা আগামী 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। সে সময় রাজধানীর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এছাড়া মাসের শেষে আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও বরিশালের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশের আকাশ মেঘলা থাকতে পারে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 10.4 ডিগ্রি সেলসিয়াস। আজকেও বিশেষ করে বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের 2-1 জায়গায় অতি সামান্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর পশ্চিমাঞ্চল তাপমাত্রা কিছুটা কমে যাবে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এদিকে ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। গত কয়েকদিন ধরেই সকাল থেকে ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। অনেকেই শীত নিবারণ করতে আগুন পোহাচ্ছেন। সন্ধ্যার পর ফাঁকা হয়ে যাচ্ছে বেশিরভাগ দোকানপাট ও হাটবাজার। গত কয়েকদিন শীত বেশি হওয়ায় হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতের কারণে বিপাকে পড়েছেন বোরো চাষিরা। এদিকে সরকারি বেসরকারি পর্যায়ে শীত বস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন ছিন্নমূল মানুষেরা। বাতাস হচ্ছে, ঠান্ডা কয়েকদিন থেকে মোটামুটি ভালো হয়েছে, খুবই বেশি হয়েছে। হ্যাঁ, এখন কাজ না করলে তো নয়। ঠান্ডা কোথায় যাবো আর কোথায় যাবো না, মানে কোনো কর্মর আমার আস্থা নেই ঠান্ডার কারণে। খাওয়া দাওয়ার কষ্ট, থাকার কষ্ট, খুবই অসুবিধায় আছে। কাজ কাম নাই, এখন বেকার মানুষের চলাফেরা খুব টাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও দলের বিরুদ্ধে অপপ্রচার রুখতে 1 লাখ সাইবার যোদ্ধা তৈরি করবে আওয়ামী লীগ। দলের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির তত্ত্বাবধানে শুরুতে প্রায় 10,000 সাইবার যোদ্ধাকে ট্রেনিং দেবেন বিশেষজ্ঞরা। 1 বছরের মধ্যে তৈরি হবে 1 লাখ যোদ্ধা, যাদের কাজ হবে গুজব, অপপ্রচার আর উস্কানিমূলক বক্তব্য, মিথ্যাচার ও ষড়যন্ত্র মোকাবিলা করা। সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, টুইটার ছাড়াও অনেকেই ব্যস্ত ইউটিউব চ্যানেলে। এসব মাধ্যমে প্রতিনিয়ত শেয়ার হচ্ছে তথ্য, কিন্তু সেটি কতটুকু সত্য তা যাচাইয়ের আগেই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আওয়ামী লীগ নেতাদের মন্তব্য, এসব মাধ্যম ব্যবহার করে সরকারের বিরুদ্ধে চালানো হচ্ছে অপপ্রচার। দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের ভেতর ও বাইরের এসব ষড়যন্ত্র মোকাবেলা করা। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির মাধ্যমে এই ধরনের ষড়যন্ত্র, গুজব, মিথ্যাচার, অপপ্রচার এবং উস্কানিমূলক বক্তব্য রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করা যায়, আমরা তার একটি কৌশল নির্ধারণ করতে বলেছি। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই যে কাজগুলি করছে, এই কাজগুলিকে আমরা আমাদের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আমরা ঐক্যবদ্ধ করে এই সাইবার যুদ্ধে আমরা নামানোর জন্য আমরা চেষ্টা করছি। সেজন্য ৮ বেঁধে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। 1 বছরের মধ্যে 1 লাখ প্রশিক্ষিত সাইবার যোদ্ধা প্রস্তুত করা হচ্ছে। শুরুতে প্রশিক্ষণ পাচ্ছে ৭,১৮৫ জন। এদের বেছে নেওয়া হচ্ছে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগ থেকে। আমাদের নেতা এবং কর্মীদেরকে যদি এই সাইবার ওয়ার্ল্ডে যদি আমরা আরও অ্যাক্টিভ করতে পারি, তাহলে প্রায় আমাদের 10,000 মাস্টার ট্রেনার তৈরি হবে। এই 10,000 মাস্টার ট্রেনার পরবর্তীতে আমাদের উপজেলা পর্যায়ে যাবে, আর সেটা উপজেলা পর্যায়ে যখন আমরা যাব, আমাদের যে হিসাব সেটাকে আমরা 1 লাখ ক্রস করব। সাইবার জগতে কাজ করার জন্য যা যা করা দরকার আমাদের এক্সপার্টদের দিয়েই আমরা এই কাজগুলো করব। সাইবার যোদ্ধা তৈরিতে সহযোগিতা করবে দলের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, CRI। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবন থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আওয়ামী লীগ। এটি আওয়ামী লীগের গত 7 দশকের ঐতিহ্য। কিন্তু বিএনপি বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনার তীর ছুড়ে যায় সব সময়।
তারা সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পায় না, চারিদিকে শুধু ধ্বংস দেখতে পায়। পরে করোনার টিকা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির টিকা আসার আগে থেকেই নানা ধরনের মিথ্যা অভিযোগ করে যাচ্ছে। তাদের এসব অভিযোগ সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হতেও সবাইকে পরামর্শ দেন তিনি। পরে পৌর নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যতে মনোনয়ন ও গুরুত্বপূর্ণ দলীয় পদ দেয়া হবে না। বিএনপির মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে লুটপাট তন্ত্র। বিএনপি নেতারা নাকি চারদিকে শুধু দেখছেন ধ্বংস আর ধ্বংস। তারা শেখ হাসিনা সরকার দেশের কোনো অর্জন দেখতে পায় না। আসলে তাদের সৃষ্টিশীলতাকে গ্রাস করেছে দুর্ভেদ্য নেতিবাচকতা। তাদের ভালো কিছু দেখার শক্তি লোপ পেয়েছে অন্ধ সমালোচনায়। চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনে 40 ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের 59 জন বিভিন্ন মামলার আসামি। অস্ত্র, হত্যা চেষ্টা, পাহাড় কাটা, চাঁদাবাজি, নাশকতা ছাড়াও 6 জনের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। নির্বাচনে তাদেরকেই বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি সমর্থন দেয় বিস্ময় প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। এর বাইরে 10 জনের বিরুদ্ধে মামলা আছে চেক প্রতারণার। এছাড়া অন্যদের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, বাড়ি দখল, ভূমি আত্মসাৎ সহ নানা মামলা। জয়নাল নামে একটা ছেলে ক্রস ফায়ারে নিহত হয়েছে, নামের ভুলে হয়েছে না কিভাবে হয়েছে, সেখানে আমাকে সংশ্লিষ্ট করে দেওয়া হচ্ছে যে মোবারকের সাথে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করেছে। এখন দেখুন, আমি পুলিশের আইজি নই, স্বরাষ্ট্রমন্ত্রী নই, আমি ওসি নই থানার। একজন আসামির সাথে পুলিশ কি করেছে সেটার সাথে একজন জনপ্রতিনিধির কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার প্রশ্নই আসে না। বিএনপির সমর্থন পাওয়া মেয়র ও সব কাউন্সিলর প্রার্থীরাই নাশকতা মামলার আসামি। রাজনৈতিক কারণে এসব মামলা বলে দাবি তাদের। রাজনৈতিক মামলার জামিনে আছে, আমাদের সমস্ত নেতাকর্মীর মামলা জামিনে আছে এবং আমরা চিফ রিটার্নিং অফিসারের সাথে দেখা করেছি চট্টগ্রামে। উনি স্পষ্ট বলেছেন ইভেন নতুন মামলা হলেও 27 তারিখ পর্যন্ত কেউ অ্যারেস্ট হবে না। নাগরিক সমাজ বলছে রাজনৈতিক ছাড়া অন্য মামলার আসামিদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত ছিল। তবে প্রার্থীদের হলফনামায় দেয়া তথ্য ব্যাপকভাবে প্রচারের জন্য নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছেন তারা। তারা যদি নির্বাচিত হয়ে যান সেক্ষেত্রে অপরাধীরা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যাবে। নির্বাচন কমিশনের উচিত হচ্ছে যারা যে তথ্য দিয়েছে সেটা মিডিয়ায় প্রকাশ করা, নাগরিকরা সেটা দেখে যেন সিদ্ধান্ত নিতে পারে। এসব প্রার্থীর মধ্যে 28 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের নির্বাচনী সহিংসতার মামলায় রিমান্ডে আছেন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাগেরহাটে ভূমিহীনদের জন্য নির্মাণ করা হয়েছে 443টি ঘর। প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেই এই ঘরগুলো হস্তান্তর করা হবে উপকারভোগীদের মাঝে। এ বিষয়ে আরও জানাতে বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, এই ঘরগুলো কাদের দেয়া হচ্ছে এবং তাদের জীবনমান উন্নয়নে এগুলো কতটা আসলে সহায়তা করবে? মূলত একেবারেই যারা অসহায় মানুষ, যারা বেশ জীর্ণ শীর্ণ ঘরে ছিলেন, তাদেরকে এই ঘরগুলি দেওয়া হচ্ছে। এবং এই এলাকার যদি ভৌগোলিক অবস্থাটা একটু বলি, যে শরণখোলা একেবারেই বাংলাদেশের সীমান্তে এবং শরণখোলার এরপরেই কিন্তু সুন্দরবন। যখনই সিডর বা আইলার মতো বড় ঝড়গুলি, জলোচ্ছ্বাসগুলি আসে, তখন এই অঞ্চলের মানুষ কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই যে জলবায়ু বিধ্বস্ত এই সব মানুষেরা, তাদের এই ঘরগুলি বারবারই ভাঙে, কখনো ঝড়ে ভাঙে, কখনো জলোচ্ছ্বাসে, কখনো বা বন্যায়। এই সব মানুষেরা দীর্ঘদিন ধরে প্রকৃতির সঙ্গে এরকম যুদ্ধ করে বেঁচে আছে। তাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম, তাদের মুখ থেকেই শুনি যে তাদের কষ্ট এবং এই ঘরগুলি তাদেরকে কতখানি সহায়তা দেবে। যখন এখানে ঝড় হয়েছিল তখন আপনারা কেমন ছিলেন? আর এই ঘরটা তো পেতে যাচ্ছেন আর 2-1 দিনের মধ্যেই, কেমন লাগছে? যখন এ জায়গায় ঝড় হয়েছিল তখন আমরা ঘরেই ছিলাম, তখন কোথাও যাইনি, দেখি যে ঘরে থাকতে পারি কিনা। তখন পরিস্থিতি যখন বেশি হয়ে গেছে তখন তো আর থাকতে পারছি না। তখন পাশের বাড়ি একটু ছোট্ট ভালো একটু ঘর, বিল্ডিং, সেই ঘরে যেয়ে রাত্রে ছিলাম। থাকার পরে বাচ্চা কাচ্চা নিয়ে সেই জায়গায় রাত্রে ছিলাম। তারপরে সকালবেলা গাছ কি পড়ে গেছে রাস্তাঘাটে, সেইগুলো করে ঘরে এসে দেখি ঘরের সবকিছু পানিতে ভিজে গেছে। তখন সেই জায়গা থেকে তো এখন একটা পাকা ঘর পেতে যাচ্ছেন, এখন কেমন লাগছে আপনার? এখন অনেক ভালো লাগছে। সরকারকে এজন্য অনেক অনেক ধন্যবাদ। সরকার আমাদের ঘর দিয়েছে, কিন্তু আমরা কোনোদিন এরকম ঘর করতে পারতাম না। কোনোদিন যে এইরকম ঘরে থাকতে পারবো তাও কোনোদিন ভাবি নাই।
কিন্তু সরকারকে আমাদের পক্ষ থেকে হাজার হাজার ধন্যবাদ। এরকম কথাই কিন্তু সবাই বলছেন। আমার সাথে আরেকজন আছেন, তিনি সিডরের দিন এখানেই ছিলেন। সিডরের দিন আপনি কি দেখেছেন, কতখানি কষ্ট গেছে আপনার উপর দিয়ে? সিডরের দিন আমি তখন ভাত রান্না করি, কিন্তু তো এ ধরনের তো আর কখনো দেখিনি। না দেখায় আমি আমার একটা গোয়াল ঘর ছিল, এটা ভাঙে পড়ে গেছে, গরু পড়ছে নিচে, গরু উড়াইতে দিয়ে এই দিয়ে আমার ঘর পড়ে গেছে। তারপরে আমি পার্শ্ববর্তী কী করবো, পার্শ্ববর্তী আরও একটা ঘর পড়ে গেছে, সেইখানে যাইতে যেতে আমার আর ঘরে ওঠা হয় না। পার্শ্ববর্তী একটা ঘরে দিয়ে আমি রাত্র কাটাইছি, সকালে দিয়ে গাছপালায় মানে ঘরে ওঠার মতো পরিবেশ নাই। এখন কি আপনি ঘর পেয়েছেন? হ্যাঁ। এবং সেই ঘর যখন ঘূর্ণিঝড় আসবে তখন কি আপনি সেই ঘরে থাকতে পারবেন? এখন থাকার মতো একটু পরিবেশ হয়েছে এবং সরকারের কাছে এতটা ঋণী হয়ে গেছি যে মানে খুব আমার কোনোদিন এইভাবে ঘর করতে পারতাম না। তো আমরা সরকারের কাছে ঋণী, সরকার আমাদের বাঁচার মতো পথ করে দিয়েছে। ওনারা যেমন এই কথাগুলি বলছিলেন, আমি বিভিন্ন এলাকায় ঘুরেছি। গতকালকে ছিলাম রূপগঞ্জে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে, সেখানে দেখেছি একরকম চিত্র, এখানে যেমন একরকম চিত্র দেখতে পাচ্ছি। যেমন এখানে যারা বিভিন্ন সময় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে চলে, যাদের ঘরগুলো অনেক সময় টিনের বেড়ার বা পাটকাঠির ঘর, সেই ঘরগুলি ঝড়ে কখনো থাকার অবস্থায় থাকে না, সেই ঘরগুলি পাকা হয়ে যাবে সেই স্বপ্নও তাদের কখনো ছিল না, কিন্তু সেটি পূরণ হচ্ছে। এটি তাদের কাছে একটি বড় পাওয়া। যেমন কালকে আমি কথা বলছিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজনের সঙ্গে, তিনি বলছিলেন যে তিনি ভিক্ষা করে চলেন এবং তার একটি মাত্র মেয়ে। এখন মেয়েকে তিনি একটি আবাসন দিতে পারছেন, সেটি তার জীবনের একটি বড় পাওয়া। এবং আমরা কথা বলছিলাম প্রধানমন্ত্রীর অফিসের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে, তিনি বলছিলেন যে এই ঘরগুলি শুধু গৃহদানী নয়, মানুষকে ক্ষমতায়ন করা। একটা মানুষ যখন একটি ঘর পায় তখন সে মনে করে যে সে আগে তার জীবনমান অনেক ভালো হয়েছে এবং তার মধ্য থেকে একটি ক্ষমতায়ন তৈরি হয় এবং সে সামাজিকভাবে নিজেকে একটু বড় মনে করে। সেই কারণে দেশের অর্থনীতিতেও তার একটু অবদান রাখতে পারে যখন সে নিজেকে একজন সক্ষম মানুষ হিসেবে মনে করে। অর্থাৎ পুরো দেশের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে কিন্তু এই ৬৬,০০০ ঘর আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাছে একযোগে হস্তান্তর করবেন। এটি বাংলাদেশকে সামগ্রিকভাবে উন্নয়নের একটি ধাপ এগিয়ে নেবে বলেই তারা বলছেন। আশ্রয়ণ প্রকল্প পরিচালক মাহবুব হোসেন, তার সঙ্গেও কথা হচ্ছিল গতকালও, তিনিও বলছিলেন যে তাদের এই পুরো প্রকল্পের অর্থই হচ্ছে সারা দেশের মানুষের মধ্যে একটি আস্থা তৈরি করা, যাতে সারা দেশের অর্থনীতিতেও তারা ভূমিকা রাখতে পারে। মানুষের মূল দরকার হচ্ছে খাদ্য, মৌলিক চাহিদার প্রথমে আসে খাদ্য, খাদ্যের পরে আসে বাসস্থান। বাংলাদেশ যেহেতু খাদ্যে এখন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, এখন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চায় বাসস্থানের দিকে এবং মুজিব বর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না, সেই প্রকল্প ধরেই তারা চলছেন। প্রথম দফায় শনিবার ৬৬,০০০ ঘর হস্তান্তর করে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি রেকর্ড করতে যাচ্ছে এবং মুজিব বর্ষের মধ্যে অর্থাৎ ২০২১ সালের মধ্যে ১,৬৬,০০০ ঘর তারা দেবেন এবং ২০২২ সালের মধ্যে তারা মোট প্রায় ৯ লক্ষ ঘর দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। শরণখোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী অনিমেষ কর। ভারত থেকে উপহার পাঠানো ২০ লাখ ডোজ কোভিড টিকা কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, সেখানে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন। এই মুহূর্তে পদ্মায় রয়েছেন সহকর্মী নাফিজা দৌলা, আমরা সরাসরি যাই তার কাছে। নাফিজা, ওই অনুষ্ঠানে আমি যতটুকু শুনলাম স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন যে ভবিষ্যতে যে আরও ৩ কোটি ডোজ যে চুক্তির টিকা সেগুলো যাতে সঠিকভাবে আসে এবং দ্রুততম সময়ের মধ্যে পাওয়া যায় সেই ব্যাপারে খেয়াল রাখার জন্য বলেছেন, ভারতকে অনুরোধ জানিয়েছেন। ভারতের রাষ্ট্রদূত কি বললেন সব মিলে? ভারতের রাষ্ট্রদূত কিন্তু প্রথমে ভারতীয় হাই কমিশনার প্রথমে কিন্তু তিনি বলেছেন যে এই যে প্রতিবেশী 12টি দেশের মধ্যে ভারত সরকার বিশেষ বিনামূল্যে উপহার স্বরূপ প্রতিবেশী 12টি দেশে তারা যে করোনা ভাইরাসের টিকা পাঠিয়েছেন অক্সফোর্ডের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত, সেখানে কিন্তু বাংলাদেশের মধ্যেই বাংলাদেশকে সর্বোচ্চ সংখ্যক 20 লাখ ডোজ তারা করোনা টিকা পাঠিয়েছেন এবং সেটির মধ্য দিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যে সুসম্পর্ক আছে এটি মূলত তারই প্রমাণ বহন করে এবং দুদেশ একসাথে করোনা ভাইরাসের পরিস্থিতি এবং মহামারী যেটি আছে সেটি মোকাবেলা করবে এবং প্রতিবেশী সব দেশকে পাশে নিয়েই ভারত এগিয়ে যেতে চায়। এবং ভারতীয় হাই কমিশনার বলেছে চুক্তি মোতাবেক এই মাসেই একটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং সিরাম ইনস্টিটিউটের চুক্তির মোতাবেক এই মাসে আরেকটি চালান আসবে এবং সেটি 50 লাখ ডোজ হবে। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই দুটি কোম্পানি 3 কোটি ডোজের চুক্তি করেছে এবং প্রতি মাসেই
3 কোটি শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে 50 লাখ ডোজ ভারত থেকে আসবে এই চুক্তির আওতায় বেসরকারিভাবে। এবং সর্বশেষ যে বিষয়টি আছে, স্বাস্থ্যমন্ত্রী এই আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন সব বিভিন্ন ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তাই এই ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশবাসীকে। তিনি বলেছেন ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে করোনা ভাইরাসের টিকাকে সামনে রেখে, সেই সব ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি জানিয়েছেন যে যে কোনো ওষুধ প্রয়োগের আগেই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা চিন্তা করা হয়, সেটি মাথায় রেখেই করোনা ভাইরাসের টিকার কার্যক্রম যেটি আছে সেটি বাংলাদেশ সরকার শুরু করবে এবং একযোগে সারা দেশে শুরু করার ব্যাপারেও তিনি জানিয়েছেন। তবে ইতিমধ্যে তিনি বলছেন যে এই ধরনের কোনো তারিখ তাদের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি, ঠিক কবে নাগাদ তারা করোনা ভাইরাসের টিকা সারা দেশে তাদের কার্যক্রমটি শুরু করতে যাবে। আর যেটি আছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মুক্তিযুদ্ধে ভারত যেভাবে সহযোগিতা করেছে করোনা ভাইরাসের এই মহামারী মোকাবেলায় ভারত একইভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে, সেটি নিঃসন্দেহে। আরেকটা বিষয় একটু স্পষ্ট হতে চাই, আজকে যে 20 লাখ ডোজ আসলো এটি হচ্ছে উপহার দেওয়া যে টিকা ভারত যেটি পাঠিয়েছে সেটি, এই 20 লাখ ডোজ কি সারা দেশের প্রত্যন্ত এলাকায় দেওয়া হবে নাকি রাজধানীতে যারা আগে থেকেই রেজিস্ট্রেশন করবেন বা ঠিক করা রয়েছে তাদেরকে দেওয়া হবে শুধু? স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আমাদের স্পষ্ট করেই জানিয়েছেন এই করোনা ভাইরাসের টিকা সারা দেশে কিভাবে কার্যক্রম চালানো হবে, কোন শ্রেণী পেশার মানুষ আগে পাবেন, নিবন্ধিত ব্যক্তির আগে পাবেন না বয়োজ্যেষ্ঠ বেশি ব্যক্তির আগে পাবেন, সেই ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। তারা মূলত এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেবেন যে এটি মূলত ঢাকা শহরেই করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে কিনা, ভারতের পাঠানো 20 লাখ ডোজের উপহারটি নাকি সারা দেশে এই উপহারের যে টিকা আছে বা ডোজ আছে সেটি দেওয়া হবে। এই ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আবারও জানিয়েছেন। ভারত থেকে পাঠানো টিকার ব্যাপারে বিস্তারিত জানছিলাম। আইনে কঠোর শাস্তির বিধান থাকলেও বন্ধ হচ্ছে না বন্যপ্রাণী হত্যা ও পাচার। সুন্দরবন সহ ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রামে সক্রিয় পাচারকারীরা। ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি বলছে যে পাচার হওয়া প্রাণী বেশি আসে রাজধানীতে। আন্তর্জাতিক বাজারেও এ দেশের বন্যপ্রাণীর দাম চড়া। এছাড়া পাচারের অন্যতম রুট হিসেবেও ব্যবহার হচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে 5 রাস্তা মোড় থেকে আটক হন গাউসুল ফকির। সঙ্গে ছিল 8 ফুট লম্বা বাঘের চামড়া। গাউসুল ফকির পেশায় জেলে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে। কয়েকদিন আগে সুন্দরবনে একটি বাঘ হত্যা করেন তিনি ও তার এক সহযোগী। ঠিক করছে সেই কইতি না, আমাকে কইছে 7 লাখ টাকা দেওয়ার কথা, ওই জারদার জন্য আমি আনছি। অভিযানে অংশ নেয়া বন কর্মকর্তারা বলেন, সুন্দরবন পূর্ব ও পশ্চিম 2 এলাকায় সক্রিয় পাচারকারীরা, তবে বেশি তৎপর শরণখোলায়। বন্যপ্রাণী অঙ্গ, চামড়া আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হয় বলে হত্যা থামছে না। ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি বলছে, গত 8 বছরে অবৈধ বন্যপ্রাণী ব্যবসা বেশি হয়েছে ঢাকা বিভাগ 33.83%, এরপর খুলনা বিভাগে 31.52%, বরিশালে 9.08%, রাজশাহীতে 7 ও চট্টগ্রামে 6%। বোমের ওষুধ, চেতনানাশক ওষুধ ইউজ করে, মানে খাবারের সাথে বিভিন্ন খাবারের সাথে তারা চেতনানাশক ওষুধ দিয়ে তারপর আমরা বাঘ মারা, এটা আমরা শুনছি। বন্যপ্রাণী আইনে আপনার শাস্তির বিধান, সেখানে অনেক বড় আকারে শাস্তির বিধান রাখা হয়েছে। 2012 সালে আমাদের বন্যপ্রাণী আইন হয়েছে, তো সেই আইন অনুযায়ী 10 বছর জেল এবং 15 লাখ টাকা জরিমানা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের 2019 সালে বন্যপ্রাণী পাচার প্রতিবেদনে ট্রানজিট ও প্রধান উৎস হিসেবে যে 28 দেশের নাম এসেছে তাতে বাংলাদেশও আছে। প্রতিবেদনে বলা হয়েছে, বছরে 300 কোটি টাকারও বেশি অবৈধ বন্যপ্রাণী ব্যবসা হয় বাংলাদেশে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যে থাকছে, বিশ্বে করোনায় একদিনে প্রাণহানির নতুন রেকর্ড, 17,300 জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 7.25 লাখ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে আগামীকাল। জিতে 1 ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।
1.5 বছর পার হলেও এখনও টাকা ফেরত পাননি পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের আমানতকারীরা। অর্থ আদায়ে অবসায়ক সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ তাদের। আর অবসায়ক আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত 22 কোটি টাকা আদায় হলেও ফেরতের বিষয়ে আদালতের নির্দেশনার অপেক্ষায় তারা। তবে বিশ্লেষকরা বলছেন, অর্থ আদায়ে সরকারের আরও কঠোর হওয়া প্রয়োজন। শফিকুল আলম প্রবাস জীবনের সব আয় জমা রাখেন পিপলস লিজিংয়ে। দেশে ফিরে এ সুদ দিয়ে সংসার চালাতেন তিনি। পিপলস লিজিংয়ে অর্থ হারিয়ে দুশ্চিন্তায় বছর দেড়েক আগে ব্রেইন স্ট্রোক করেন তিনি। এখন তার চিকিৎসাও বন্ধ হওয়ার উপক্রম। যেহেতু বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছিল, তো হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আর কিছু করতে পারলাম না। শফিকুল আলমের মতো পিপলস লিজিংয়ে টাকা রেখে অনেকেই আর্থিক সংকটে। অর্থ আদায়ে কোনো অগ্রগতি না থাকায় অবসায়ককে দায়ী করছেন তারা। পিপলস লিজিংয়ে আমি গচ্ছিত রেখেছিলাম 2018-তে, সেই টাকার একটা পয়সা আমি পাইনি। উনি কাজ করছে, তার কংক্রিট কোনো ইনফরমেশন আমরা বা প্রতিফলন দেখতে পাচ্ছি না। আমানতকারীদের পক্ষের আইনজীবী জানান, পিপলস লিজিং থেকে ঋণ নিয়ে যারা এখনও পরিশোধ করছে না তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন অবসায়ক, কিন্তু তিনি এখন পর্যন্ত সে পদক্ষেপ নেননি। যাদের কাছ থেকে টাকা পায় তাদের বিরুদ্ধে উনি অগ্রসর হবেন আইন অনুযায়ী সেই টাকাটা আদায় করার জন্য। প্রথম অবস্থায় উনি টাকাটা দাবি করবেন, তারপরে দাবিকৃত টাকাটা যদি শোধ না হয় তাহলে উনি প্রযোজ্য আদালতে উনি মামলা করবেন, কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো পদক্ষেপ উনি নেননি এখনো। এদিকে ঋণ গ্রহীতাদের তালিকা আদালতে জমা দিয়ে আদেশের অপেক্ষায় অবসায়ক আসাদুজ্জামান। তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না বলে জানান তিনি। মামলা তো আছেই, এখন কোর্ট স্পেশাল কোনো অর্ডার হয়তো বা দিবে, অর্ডার অনুযায়ী আমরা কাজ করবো। আদায়ের ব্যাপারটা তো আর আমাদের হাতে নেই, আমরা ইনিশিয়েটিভ নিতে পারি, টাকা আদায় হলেই না পরে স্কিমের যাওয়া। অর্থ আদায় সরকারের আরও কঠোর ভূমিকা চান বিশ্লেষকরা। এছাড়া যে পরিমাণ অর্থ আদায় হয়েছে তা বিতরণের তাগিদও দিচ্ছেন তারা। অবসায়ন প্রক্রিয়া যিনি করছেন না কেন বা যারাই করছেন না কেন, তারা যেন এক ধরনের স্থবিরতায় পড়ে আছেন, এবং এই স্থবিরতা যতদিন চলবে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসবে। অবসায়ন প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত পেতে হলে, আংশিকভাবে ফেরত পেতে হলেও যেটা দরকার সেটা হচ্ছে তড়িৎ গতিতে অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন করা। পিপলস লিজিংয়ে মোট আমানত 2036 কোটি 22 লাখ টাকা। এর মধ্যে 700 কোটি টাকা 6000 ব্যক্তি শ্রেণীর আমানত। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশি লোডের আবাসিক সংযোগ নেওয়ার সামর্থ্য না থাকায় ডিপিডিসির পরিচালক বিভাগের নির্বাহী পরিচালকের অনুমতিতে ট্রান্সফরমার ভাড়া নেন এক গ্রাহক। 2 বছরের চুক্তি থাকলেও 20 মাস পরিশোধের পরই ভাড়া মওকুফ করে দিয়েছে স্থানীয় অফিস। এক্ষেত্রে নিয়ম ভেঙে গ্রাহককে সরকারি রাজস্ব ফাঁকিতে সহায়তার অভিযোগ উঠেছে ডিপিডিসির মুগদা কার্যালয়ে 2 কর্মকর্তার বিরুদ্ধে। রাজধানীর বাসাবোর কদমতলা এলাকার এই বহুতল ভবনের মালিক গিয়াসউদ্দিন আহমেদ। ভবনটির আয়তন 16,800 বর্গফুট। ডিপিডিসির নিয়ম অনুযায়ী বাড়ির আয়তন 12,500 বর্গফুট হলে অথবা মোট 80 কিলোওয়াট লোড বিদ্যুৎ লাগলে নিতে হবে উচ্চ লোডের বা এইচটি সংযোগ। এতে সব মিলিয়ে গ্রাহকের খরচ প্রায় 15 লাখ টাকা। 2018 সালের ডিসেম্বরে অসচ্ছলতার কথা উল্লেখ করে 2 বছরের জন্য ট্রান্সফরমার ভাড়ার আবেদন করেন গিয়াসউদ্দিন। ডিপিডিসির পরিচালন বিভাগের তৎকালীন নির্বাহী পরিচালক হারুনুর রশিদ ওই আবেদন মঞ্জুর করেন। চুক্তি অনুযায়ী গত বছরের আগস্ট পর্যন্ত প্রতি মাসে 7,500 টাকা করে ভাড়া দেন গ্রাহক। এরপর আর ভাড়া দিচ্ছেন না। নতুন যে শ্রেণী বলছে না, এরকম কোনো প্রভিশন নাই যে ভাড়া দিতে হবে, ভাড়াটা দেওয়া যায় এরকম কোনো ডিপিডিসিতে এরকম কোনো সিস্টেম নাই। কেন আপনার করলে কিভাবে হলে আমরা বুঝতেছি না। ডিপিডিসি সূত্র বলছে, প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত পাল্টে দিয়েছেন মুগদা বিভাগের 2 কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী আরফান আলী ও সহকারী প্রকৌশলী অভিজিৎ দেওয়ানজি। এ বিষয়ে কথা বলতে চাইলে রাজি হননি আরফান আলী। এ বিষয়ে জানতে চাইলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিপিডিসির পরিচালন বিভাগের নির্বাহী পরিচালক। তখন তাকে যে লোডে তাকে ভাড়া ভিত্তিক নেওয়া হয়েছে, কি গ্রাহকের আবেদন ছিল নাকি সে উচ্চচাপ গ্রাহকে রূপান্তরের অতি সত্বর করার কোনো বিষয় ছিল, নাকি এর সাথে স্কোয়ার ফিট বেশি ছিল, এগুলো বিষয় নিয়ে আমি তাকে একটা পত্র দিয়ে এই পত্রের মতামতের ভিত্তিতে এ ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। গ্রাহক ভোগান্তি কিংবা সরকারি রাজস্ব তছরূপ, ডিপিডিসিতে এ ধরনের অনিয়ম তদন্তে কমিটি হয়েছে অনেক। বেশিরভাগ ক্ষেত্রে কর্মকর্তাদের দায় থাকলেও তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে খুব কমই। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
মাত্র 14 বছর বয়সে গ্রামের অনুষ্ঠানে গান গেয়ে মানুষের নজর কেড়েছিলেন লোকশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। 500টিরও বেশি গান রচনা করে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি পেয়েছেন জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কারও। তবে গুণী এই শিল্পীর সম্বল এখন প্রধানমন্ত্রীর দেয়া 10,000 টাকা। করোনার কারণে গানের আয়োজন না থাকায় পরিবার নিয়ে রয়েছেন চরম অর্থ সংকটে। ডাকনাম টুনি হালদার। জন্ম 1961 সালে রাজবাড়ির বালিয়াকান্দির রামদিয়া গ্রামে। 14 বছর বয়সে গ্রামের অনুষ্ঠানে গান গেয়ে প্রথম সবার নজরে আসেন। এরপর থেকে গান গাইতে গাইতেই হয়ে ওঠেন কাঙ্গালিনী সুফিয়া। শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন, জিতেছেন 30টি জাতীয় এবং 10টি আন্তর্জাতিক পুরস্কার। রচনা করেছেন 500-র বেশি গান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন কাঙ্গালিনী সুফিয়া। শরীর ভালো থাকলে গান গাইতে ছুটেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। 2014 সাল থেকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রতি মাসে 10,000 টাকা অনুদান পান সুফিয়া। তার সঙ্গে গান গেয়ে পাওয়া টাকায় বড় মেয়ে ও 3 নাতিকে নিয়ে কোনো রকমে চলে সংসার। তবে করোনায় সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকায় চরম অর্থকষ্টে পড়েছেন এই গুণী শিল্পী। করোনা ভাইরাস এই দেশে আইছে, কোনো অনুষ্ঠান নাই, কোনো প্রোগ্রাম নাই, যার বিনিময়ে একটু কষ্টের মধ্যেই আছি। হাতে পয়সা করেও আসতেছে না, দায়িক দিনা হয়ে গেছি, ঋণ দায়িক। কয়েক বছর আগে জেলা প্রশাসনের উদ্যোগে তাকে ঘর নির্মাণ করে দেয়া হয়। তবে সংস্কারের অভাবে সেই ঘরটিও বেহাল দশা। সেই 1971 সাল থেকে এদেশের মাটি ও মানুষের গানগুলোই উনি করেন, মানুষকে দিক নির্দেশনা দেন। করোনাকালীন ওনার পরিস্থিতি খুব মানবেতর জীবন যাপন করছেন উনি, ওনার উপার্জন তেমন নাই। ভারত থেকে পাওয়া উপহারের 20 লাখ ডোজ টিকা রাখা হয়েছে ইপিআই সংরক্ষণাগারে। সেখানে ব্রিফ করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডাক্তার থাকবে, নার্স থাকবে, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা থাকবে, পুলিশের থাকবে, আর্মির থাকবে, আমাদের সাংবাদিক ভাইরা কেউ থাকবে, শিক্ষকরা থাকবে, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি এবং বয়স্ক লোক থাকবে। আমাদের এই মুক্তিযোদ্ধাদের মধ্যে আমরা একজনের চিন্তা করেছি। সব মিলিয়ে আমরা সব ক্যাটাগরির লোককে রাখার চেষ্টা করব। আমি বললাম যে এখনো ডেটটা পাইনি, ডেট পেলেই আমরা জানিয়ে দিব। সেটা আমরা আশা করি অল্প দিনের মধ্যে, যেহেতু ভ্যাকসিন চলে আসছে, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি পারা যায় এই ভ্যাকসিনগুলো দেওয়া শুরু করা। ঢাকার কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে কি? ঢাকার কেন্দ্রগুলো সব নির্ধারণ হয়ে গেছে, অল ডান। স্যার, অন্যান্য দেশে আমরা দেখছি রাষ্ট্রপ্রধানরা প্রথমের দিকে ভ্যাকসিনটা নিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে আস্থা আসার জন্য। তো আমাদের দেশে কি হবে? আমাদের দেশে তো আমরা একটা ট্রায়াল করব। আমরা চাই যে আমাদের যাদের প্রয়োজন তাদেরকে আগে দেওয়া, এবং আমাদের দেশের মানুষ কিন্তু ভ্যাকসিন নিয়ে অভ্যস্ত। আমরা প্রত্যেক বছর কোটিরও অধিক আমরা আমাদের ছেলে মেয়েদের ভ্যাকসিন দিই, আপনারা জানেন। আমরা ভ্যাকসিন প্রত্যেকেই কিন্তু আপনারা নিয়েছেন ভ্যাকসিন। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে ভ্যাকসিন নতুন কিছু নয়, এবং বাংলাদেশের মানুষরা ভ্যাকসিন নিতে ভয় পায় না, তারা ভ্যাকসিন নেয়, অন্য দেশের মতো না। কাজে আমরা আশা করি ভ্যাকসিন আমরা পর্যায়ক্রমে সকলকেই দিতে সক্ষম হব, এবং ভ্যাকসিন নিলে করোনা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে এরকম না, কারণ ভ্যাকসিন দিতেও বছরখানেক লাগবে। এর মধ্যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক আমাদের পরতে হবে, এবং যখন ভ্যাকসিন আমরা যেভাবে পাবো আমরা সেই প্ল্যান অনুযায়ী আমরা দিতে থাকবো। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নির্বাচনী প্রতিশ্রুতি পালনের পথে যাত্রা শুরু করলেন জো বাইডেন। ইশতেহার অনুযায়ী ট্রাম্পের সব ভ্রান্ত নীতি পাল্টানোর কাজ শুরু করেছেন তিনি। প্রথম কর্মদিবসে 15টি নির্বাহী আদেশে সই করেন বাইডেন, যার মধ্যে অন্যতম প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসার ঘোষণা। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রথম দিনে রেকর্ড গড়লেন জো বাইডেন। 15টি নির্বাহী আদেশে সই করে শুরু করেছেন নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথযাত্রা। এসব আদেশের মধ্যে উল্লেখযোগ্য প্যারিস জলবায়ু চুক্তির পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমে ফিরে আসার ঘোষণা। এছাড়া করোনা মোকাবিলায় মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে অভিবাসন প্রত্যাশীদের আটকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে
ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আটকে দিয়েছেন তিনি। তুলে নেওয়া হচ্ছে 7 মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা। প্রথম দিনেই জলবায়ু চুক্তিতে ফেরার সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি থেকে সরে আসার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বাইডেন। এছাড়া কূটনৈতিক প্রচেষ্টায় ইরানের পরমাণু ইস্যু নিয়ে চলা বিরোধ নিরসনের আশা নতুন প্রেসিডেন্টের। হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি জানান, সংকট নিরসনে মিত্রদের পাশাপাশি ইরানের সাথেও আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এর আগে বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিলে আপত্তি নেই বলে জানান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এদিকে প্রথম কার্য দিবসে নতুন সিনেটরদের শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শপথ নেন নতুন 3 সিনেটর। এর মাধ্যমে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের দখল পেল ডেমোক্র্যাটরা। এর আগে হোয়াইট হাউসে প্রবেশের পর নতুন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সেকেন্ড জেন্টলম্যানকে দেয়া হয় বিশেষ উপঢৌকন। মার্কিন হাউস ও সিনেটের জ্যেষ্ঠ সদস্যদের পক্ষ থেকে তুলে দেয়া হয় মার্কিন ঐতিহ্য বহনকারী চিত্রকর্ম, ক্রিস্টাল ভাস, শপথ অনুষ্ঠানে থাকা জাতীয় পতাকা এবং শপথ নেয়ার মুহূর্তের ছবি। আয়োজন ছিল বিশেষ উৎসবেরও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়নের আশা করছেন তারা। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে এই 4 বছর মিত্রদের সঙ্গে যে টানাপোড়েন ছিল, বাইডেনের আমলে তা ঘুচবে বলে মত তাদের। জো বাইডেনের আগমন নাকি ডোনাল্ড ট্রাম্পের বিদায়, কোনটা বেশি স্বস্তিদায়ক তা হয়তো এই মুহূর্তে বলা কঠিন বিশ্ব নেতাদের। তবে খুশি যে কারণেই হোক, নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে ভোলেননি বিভিন্ন দেশের সরকার প্রধান। কেউ ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস, কেউ আবার দ্বিপাক্ষিক সম্পর্কে সুসময় ফেরার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত। ব্রিটিশ পার্লামেন্টে দেয়া ভাষণে জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন বরিস। আমি এবং সংসদের সবাই নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে চাই। নির্বাচনের সময়ই আমি তার প্রশাসনের সাথে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। মহামারী, জলবায়ু পরিবর্তন সহ নানা ইস্যুতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। জো বাইডেনের জয়ে সবচেয়ে বেশি খুশি জার্মানির। এর অন্যতম কারণ ট্রাম্পের শাসনামলে 2 দেশের বিরোধ। জার্মানির পাশাপাশি নতুন মার্কিন প্রশাসনকে শুভেচ্ছা জানিয়েছে অস্ট্রেলিয়াও। যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার সুসম্পর্ক দীর্ঘদিনের। আশা করছি বাইডেনের আমলে এই সম্পর্ক আরও দৃঢ় হবে। G20, G7 এর মতো অনেক গুরুত্বপূর্ণ জোটে আমরা একসাথে আছি। বিভিন্ন বৈশ্বিক ইস্যুতেও আমরা একসঙ্গে কাজ করার আশা করছি। বাইডেন কমলাকে অভিনন্দন জানাতে ভোলেনি ফ্রান্স। নতুন প্রশাসনের হাত ধরে যুক্তরাষ্ট্রের সাথে আরো শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আশা ফরাসি সরকারের। বাইডেনের শপথ গ্রহণে স্বস্তির বাতাস ইউরোপীয় ইউনিয়নে। তবে খুব বেশি খুশি হতে পারছে না যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিপক্ষ রাশিয়া। তাদের শঙ্কা, চীনকে সাথে নিয়ে মস্কোকে কোণঠাসা করতে পারে বাইডেন প্রশাসন। ওবামার সময়কার ভাইস প্রেসিডেন্ট বাইডেনের রুশ নীতি বরাবরই কঠোর উল্লেখ করে এই শঙ্কা প্রকাশ করেন রুশ বিশ্লেষকরা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় প্রাণহানির নতুন রেকর্ড হয়েছে। একদিনে মারা গেছে 17,370 জন মানুষ। নতুন শনাক্ত 6,61,000-এরও বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 20,81,000। আক্রান্ত 9,72,00,000-এরও বেশি। একদিনে বিশ্বে সবচেয়ে বেশি 4,000-এর বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। নতুন শনাক্ত 1,80,000-এরও বেশি। একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাজ্য। 24 ঘন্টায় সেখানে মারা গেছে 1,820 জন। নতুন শনাক্ত প্রায় 39,000। ব্রাজিল ও জার্মানিতে একদিনে মারা গেছে 1,000-এরও বেশি মানুষ। তবে ভারতে কমেছে সংক্রমণ ও প্রাণহানি। একদিনে প্রাণহানি 152 জনের আর শনাক্ত 15,277 জন। সহজ জয়ে ওয়ানডে সুপার লিগ শুরু বাংলাদেশের। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওডিআইয়ে কাল উইন্ডিজের বিপক্ষে লড়বে তামিমের দল। ওয়েস্ট শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 11:30টায়।
জয় দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 উইকেটের দাপুটে জয় পেয়েছে টিম টাইগার্স। আন্তর্জাতিক প্রত্যাবর্তনে উজ্জ্বল ছিলেন সাকিব। অভিষিক্ত হাসান মাহমুদও ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন। উইনিং কম্বিনেশন ধরে রেখে দ্বিতীয় ম্যাচে বাজিমাতের লক্ষ্য টাইগারদের। অন্যদিকে প্রথম ম্যাচে ব্যর্থ জেসন মোহাম্মদের দল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারুণ্য শক্তিতে। ফুটবল বিশ্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিস্টিয়ানো রোনালদো। জোসেফ বিকানকে টপকে 760 গোলের মালিক CR7। পর্তুগিজ সুপারস্টারের রেকর্ডের রাতে ইতালিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইউভেন্টাস। নাপোলিকে হারিয়েছে 2-0 গোলে। কে বলেছে ধার হারিয়েছেন রোনালদো? বয়স 35, তবুও চিরতরুণ। গোলের ক্ষুধা CR7কে আলাদা করেছে বাকিদের থেকে। 760 গোল করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পেলেকে টপকে জোসেফ বিকানের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। তাকেও পেছনে ফেলেছেন শিরোপা নির্ধারণী মঞ্চে। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে নাপোলির বিপক্ষে গোল ইউভদের লিড এনে দেওয়ার সাথে রোনালদোকে বসিয়েছে সিংহাসনে। যদিও বিতর্কের জন্ম দিয়েছিলেন পেলে, তাতে ভাটা পড়েনি রোনালদোর কৃতিত্বে। 760 গোলের 658টি করেছেন ক্লাবের হয়ে। সবচেয়ে বেশি 450 রিয়ালে, দ্বিতীয় সর্বোচ্চ 118 ম্যান ইউনাইটেডে, আর জাতীয় দলের জার্সিতে 102 গোল। রেকর্ড গড়ে উচ্ছ্বসিত রোনালদো স্পষ্ট করেছেন লক্ষ্য। ফুটবলটা আমি উপভোগ করি। রেকর্ড গড়ে নিঃসন্দেহে ভালো লাগছে। ফিট আছি আর খেলা চালিয়ে যেতে চাই। পর্তুগালের হয়ে কাতার বিশ্বকাপ জিততে চাই। রোনালদোর পর শেষ দিকে ইউভদের জয়ের ব্যবধান বেড়েছে মোরাতার কল্যাণে। এর আগে লরেঞ্জো ইনসিনিয়ের লক্ষ্যভ্রষ্ট স্পট কিকে নষ্ট হয় নাপোলির সমতায় ফেরার সুযোগ। আন্দ্রিয়া পিরলোর অধীনে প্রথম ট্রফি জিতল ইউভেন্টাস, যা তুরিনের ওল্ড লেডিদের ইতালিয়ান সুপার কাপে নবম শিরোপা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা দেল রের রাউন্ড অফ 32-তে বার্সেলোনার চ্যালেঞ্জ কর্নেলা। ম্যাচ শুরু রাত 2টায়। এদিকে একই সময়ে ইপিএলে লিভারপুলের অতিথি বার্নলি। স্প্যানিশ সুপার কাপের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ বার্সেলোনার। নিষেধাজ্ঞায় অখ্যাত কর্নেলার বিপক্ষে থাকছেন না দলের প্রাণ মেসি। প্রতিপক্ষ দুর্বল হলেও সতর্ক কোচ রোনাল্ড কোম্যান, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় করে সামর্থ্যের প্রমাণ দিয়েছে কর্নেলা। এদিকে অ্যানফিল্ডে জয় খরা কাটাতে লিভারপুলের পরীক্ষা বার্নলি। শেষ 4 ম্যাচে গোল শূন্য সালা আছেন ফর্মে ফেরার অপেক্ষায়। পরিসংখ্যান লিভারপুলের পক্ষে। মুখোমুখি দেখায় 12 দেখায় একবারই হেরেছে অলরেডস। কোপা দেল রেতে অঘটনের শিকার রিয়াল মাদ্রিদ। অখ্যাত আলকোয়ানের বিপক্ষে 2-1 গোলে হেরে আসর থেকে ছিটকে গেল গ্যালাক্টিকোস। কতটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, এর সবচেয়ে বড় প্রমাণটা যেন মিলল কোপা দেল রেতে। অখ্যাত আলকোয়ানের বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে বসলো তারা। ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। সেখানে প্রতিপক্ষ পরিণত হলো 10 জনের দলে। তাদের বিপক্ষেই হেরে কোপা দেল রে থেকে বিদায় নিল জিদানের দল। এদিকে ফুলহ্যামের বিপক্ষে 2-1 গোলের জয়ে ইপিএলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল ম্যান ইউনাইটেড, আর অ্যাস্টন ভিলাকে 2-0 গোলে হারিয়ে টানা 6 জয় পেয়েছে ম্যান সিটি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।